উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা পরবর্তী আরও দুই গল্প নিয়ে আলোচনা করব। আজকের দুই গল্প প্রথমত বাঘের রাঁধুনি গল্প এবং দ্বিতীয় গল্প হলো বোকা কুমিরের কথা। প্রথমে আমরা বাঘের রাঁধুনি গল্প সম্পর্কে আলোচনা করব এবং দেখব এই গল্পে যে রাঁধুনি অর্থাৎ মেয়েটি বাঘের হাত থেকে কিভাবে নিষ্কৃতি পেয়েছে, বেঁচে গেছে, তা আমরা এই গল্পের বিষয়বস্তুর অবলম্বনে আলোচনা করব। তো বাঘের রাঁধুনি গল্পে এক বাঘের অনেকগুলি বাচ্চা ছিল, কিন্তু সমস্যা হলো বাঘের স্ত্রী অর্থাৎ বাঘিনী বা ওই বাচ্চাদের মা হঠাৎ করে মারা যায়। এই বাঘিনী মারা যাওয়ার পর বাঘ তার সন্তানদের দেখাশোনার জন্য ঠিক করলো যে তিনি একটা বিয়ে করবেন আবার। কিন্তু বাঘ কোনো বাঘিনীকে সে বিয়ে করলো না, কারণ বাঘিনীরা রান্না বান্না করতে পারবে না। সেই জন্য সে ঠিক করলো যে এবারে সে একটা রাঁধুনি মেয়ে বিয়ে করবে, যে রাঁধতে পারে, রান্না করতে পারে। এই পরিকল্পনা মতো সে গ্রামে গ্রামে এক মেয়ে খুঁজতে লাগলো। একদিন এক গৃহস্থের ঘর থেকে একটি মেয়েকে ধরে এনে তার ছানা দুটোকে বলল, তার বাচ্চাদেরকে বলল যে এই মেয়েটি তোদের মা। কিন্তু আসলে দেখা গেল যে তাদের অর্থাৎ বাঘের ছানারা মেয়ে হিসাবে সেই মেয়েটিকে, মা হিসাবে সেই মেয়েটিকে মোটেই মেনে নিতে পারছে না। কারণ বাঘের ছানারা বলল যে যে মেয়েটিকে বাঘ তাদের মা বলে পরিচয় দিচ্ছে তার না আছে লেজ, তার না আছে দাঁত, না আছে গায়ে ডোরা কাটা দাগ। তাই মা হিসেবে তাদের আমরা মেনে নিতে পারবো না। বরং ওই মেয়েটিকে হত্যা করে তাদের খেতে দিলেই তারা খুশি হবে।
এই ভয়ঙ্কর কথা শুনে বাঘ খুব রেগে গেল। সে বলল, এই কথা যদি তার ছানারা আর একবার বলে তাহলে তাদের ছিঁড়ে টুকরো টুকরো করবে। এরপর বাঘ চলে যাওয়ার পর মেয়েটি ঘরে বসে একা একা শুধু কাঁদতে থাকে, কারণ তার মা বাবা ভাই বোনের জন্য মনটা যেন কেমন করে, কিন্তু উপায় নেই। বাঘের ভয়ে তাকে কিছু বলতেও পারে না। এমনই এক সমস্যার মধ্যে মেয়েটি পড়েছে। এদিকে মেয়ে নিখোঁজ দেখে, মেয়েকে পাওয়া যাচ্ছে না দেখে ভেবে তার মা বাবা কেঁদে কেঁদে সব অন্ধ হয়ে গেল। এখন মেয়েটির একমাত্র এক ভাই, সে ঠিক করলো ঘরে বসে বসে একা একা কাঁদলে হবে না, তার চেয়ে বরং বাইরে গিয়ে খুঁজতে হবে। এবং এই খুঁজতে খুঁজতে বহু সন্ধান করার পর সেই বাঘের বাড়ি এসে তার বোনকে এক সময় পেল। এখন বোন তাকে দেখে তো বিশাল কাঁদতে শুরু করলো, সে কান্না আর থামে না। এই মেয়েটি তার দাদাকে বলল বাঘ তাকে খেয়ে নেবে, সে যেন একটু নিজেকে লুকিয়ে রাখে, দেখতে পেলে তাকে খেয়ে নেবে। এখন রান্নাঘরে দুজনে মিলে, দু ভাই বোনে মিলে একটা গর্ত খুললো, সেই ঘরের ভিতরে ভাইকে বসিয়ে, গর্তের ভিতরে ভাইকে বসিয়ে একটা শিলা চাপা দিয়ে সেটা ঢেকে দিল। এরপর বাঘ বাড়িতে এলে যথারীতি তার বাচ্চাদের নিয়ে এসে খেতে বসলো। এই বাচ্চারা নানা রকম ভাবে বাঘকে বোঝানোর চেষ্টা করে যে বাঘের শালাবাবু অর্থাৎ মেয়েটির ভাই বা বাচ্চাদের মামা এই শিলার তলায় চাপা পড়ে আছে। কিন্তু বাঘ অনেকবার বলার পরেও ছানাদের সেই কথা বাঘ বুঝতে পারল না, উল্টে তাদের উপর রেগে গিয়ে মারামারি করলো। খাওয়া শেষ হলে মেয়েটিকে বলল আজ যেন কিছু পিঠে তৈরি করে রাখে, সে বাড়িতে এসে খাবে। এদিকে বাঘ চলে যাওয়ার পর মেয়েটি শিলার তলা থেকে তার ভাইকে বার করলো। তারপর দুজনে খাওয়া দাওয়া সেরে, খাওয়া দাওয়া করে একটা বিশাল কড়াইয়ে কিছু তেল গরম করতে থাকলো। এরপর বাঘের ছানা দুটোকে কেটে উনুনের উপর ছড়িয়ে রেখে সেখান থেকে দু ভাই বোনে পালিয়ে গেল। এদিকে বাঘ বিকালবেলায় ফিরে এসে দেখে বাড়িতে ঢুকতেই বিশাল শব্দ শুনতে পেল। শব্দ শুনে সে ভাবলো
মনে হয় পিঠে তৈরি হচ্ছে। সে বলল, পিঠে ভালো না হলে তারা বাপ বেটা মিলে সেই রাঁধুনিকে ছিঁড়ে খাবে। কিন্তু ঘরে ঢুকেই তার মন কেঁপে উঠল, চমকে উঠল, এবং দেখল ছানা দুটো কড়ার উপরে ঝুলানো। তাদের রক্ত সেই ঝুলিয়ে রাখা বাচ্চা দুটোর রক্ত গরম করা তেলের উপরে পড়ছে, আর একটা শব্দ হচ্ছে। এই দৃশ্য দেখে, এই ভারাক্রান্ত দৃশ্য দেখে, এই অসহনীয় দৃশ্য দেখে বাঘ সেই রাঁধুনি মেয়েটিকে খুঁজতে লাগলো। কিন্তু ততক্ষণে মেয়েটি এবং তার ভাই তার নিজের বাড়িতে পৌঁছে গেছে। এভাবেই সেই মেয়েটি তার নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে বাঘের হাত থেকে নিতান্ত মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়েছে, নিষ্কৃতি পেয়েছে। এরপরে আমরা আলোচনা করব বোকা কুমির কথা গল্প নিয়ে। এই গল্পে আমরা দেখব একটা বোকা কুমিরের নির্বুদ্ধিতার পরিচয়। এক বনে এক কুমির আর এক শেয়াল মিলে যুক্তি করলো যে তারা চাষবাস করবে, দুজনে মিলে চাষবাস করবে ঠিক করলো। এবং সেই যুক্তি মতো, পরিকল্পনা মতো তারা প্রথমে আলু চাষ করে। এখন আলু সাধারণত মাটির নিচে হয়, কিন্তু আলুর যে গাছ, সেই গাছ থাকে মাটির উপরে আর আলু থাকে মাটির নিচে, সাধারণত আমরা জানি। তো এই যে গাছ মাটির উপরে থাকে তা দিয়ে সাধারণত কোনো কাজ হয় না, এই গাছ কোনো কাজে লাগে না, এটা আমরা জানি। কিন্তু বোকা কুমির জানতো না যে আলুর যে গাছ তা কোনো কাজে আসে না, এ কথা কুমির জানতো না। সে বুঝেছিল যে অন্যান্য গাছের ফল যেমন উপরে থাকে, এই আলু চাষেও মনে হয় ওই গাছেই আলু ফলবে উপরে। তাই সে শিয়ালকে ঠকাবার জন্য শিয়ালকে বলেছে, গাছের আগার দিকটা কুমির নেবে, আর গাছের গোড়ার দিকটা
শিয়াল নেবে। এটা তারা নিজেদের ভিতরে ভাগাভাগি করে রাখলো আগের থেকে। কুমির গাছের আগা নেবে আলু গাছের, আর আলু গাছের গোড়া নেবে শিয়াল। এরপর এই ভাগাভাগির পর বোকা কুমিরের কথা বুঝতে পেরে বুদ্ধিমান শিয়াল, ধূর্ত শিয়াল তাতেই রাজি হয়ে গেল। এরপর কুমির যখন সব গাছের আগা কেটে বাড়িতে নিয়ে এলো, তখন সে দেখলো সেই গাছে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো যে শিয়াল মাটি খুঁড়ে খুঁড়ে সমস্ত আলু সব তুলে নিয়ে গেছে। এই দৃশ্য দেখে ভাবনা চিন্তা করে কুমির ভাবলো যে সে এবার ঠকে গেছে, কিন্তু ভবিষ্যতে আর সে ঠকবে না। যাই হোক করে আলু গাছে আমি ঠকেছি, কিন্তু আলু চাষে আমি ঠকেছি, কিন্তু পরবর্তী চাষে আমি আর এভাবে ঠকতে রাজি নই। এটা কুমির মনে মনে ভাবলো। এই ভেবে নিয়ে কোনো কথা না বলে তারা দুজনে পরের বার ধান চাষ করতে লাগলো। এবং সে পরিকল্পনা মতো আলু চাষের কথা মাথায় রেখে সে শিয়ালকে বলল যে আগের বার শিয়াল গোড়ার দিক নিয়েছিল আর কুমির গাছের আগার দিক নিয়েছিল, এবারে ঠিক তার উল্টো হবে। অর্থাৎ শিয়াল নেবে আগার দিক, আর আমি অর্থাৎ কুমির নেবে গাছের গোড়ার দিকটা। একথা শুনে শিয়াল বলল, ঠিক আছে তাই হবে। এরপর যখন গাছে ধান হলো, শিয়াল ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে চলে গেল। কুমির এবার বেজায় খুশি, খুব খুশি। কিন্তু সে মাঠে গিয়ে মাটি খুঁড়ে দেখলো গাছের গোড়ায় কিছুই নেই। লাভের মধ্যে শুধুমাত্র পড়ে আছে খড়গুলো, অর্থাৎ ধানের গাছগুলো। এই দৃশ্য দেখে কুমির ভীষণ রেগে গিয়ে সে মনে মনে ঠিক করে এবারে সে শিয়ালকে জব্দ করবে। একথা ভেবে এবারে ঠিক করলো যে তারা আখের চাষ করবে। আর এই আখ চাষের ক্ষেত্রে কুমির ভাবে যে সে আগা নেবে আর শিয়াল নেবে গোড়া। তাই শিয়াল তাকে আগাগুলো দিয়ে আখগুলো নিয়ে মনের আনন্দে ঘরে বসে বসে খেতে লাগলো। আর বোকা কুমির নির্বোধের মতো আগা নিয়ে চলে গেল এবং আখের আগায় নিয়ে এসে কুমির চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, শিয়ালের সঙ্গে সে আর পেরে উঠছে না। শিয়াল তাকে বারবারই ঠকাচ্ছে।
তাই শিয়ালের সঙ্গে সে আর কোনো রকম চাষ করবে না। ভাগাভাগিতে ভাগাভাগি চাষ করতে সে আর রাজি নয় শিয়ালের সঙ্গে। এইভাবে বোকা কুমির কথা গল্পে কুমিরের নির্বুদ্ধিতার, চরম বোকামির পরিচয় আমরা পাই। যাই হোক, আজকের আলোচনা মোটামুটি এ পর্যন্তই।